প্রিয় ছাত্রছাত্রী, আজ আবার আমি তোমাদের দ্বিতীয় দফায় মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর বাংলা এই বিষয়ের চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্ন এবং উত্তর আমি সবই আলোচনা করব এবং তোমাদের সঙ্গ পাবো এই আশায় চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন 1-1। তপনের লেখা প্রথম গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। দেখো, এখানে 4টি করে অপশন দেওয়া আছে এবং যেটি সঠিক উত্তর সেটি একটু ডিপ করে দেওয়া আছে কালি। তো ক রাজা ও রানী, খ অ্যাক্সিডেন্ট, গ প্রথম দিন, ঘ স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। আশা করছি তোমরা সবাই জানো উত্তরটি হবে প্রথম দিন অর্থাৎ গ। পাঠ্য অশোকে একজন কবিতাটির অনুবাদককে। এখানে দেখো উত্তর হবে নবারুণ ভট্টাচার্য অর্থাৎ খ। আমি সবগুলি অপশন কিন্তু আর উল্লেখ করছি না, অযথা সময় নষ্ট করে লাভ নেই। তারপরে চলো যাই 3 নম্বর প্রশ্নে 1-3। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গ্রন্থে রয়েছে তার নাম কি? তার নাম হলো পত্রপুট। তারপরে 4 নম্বর প্রশ্ন, বাবু কুইল ডাইভার্স কথাটি কে বলতেন? কথাটি বলতেন লর্ড কার্জন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, ভালো করে মনে রাখবে যে লেখা নয় বলেছে, লেখা এটা বলেনি। এর মধ্যে তোমরা জানো যে খ থেকে ঘ পর্যন্ত সবগুলি শঙ্খ ঘোষের লেখা, অতএব কই হলো উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন, তার হেডিং দেখো, এখানে লেখা আছে কম বেশি 20টি শব্দের উত্তর লেখা। হ্যাঁ, এই 20টি শব্দের লেখা এই উত্তরের ব্যাপারে বলি আমি, তোমরা কিন্তু 20টি যে শব্দ লিখবে তা নয়, তবে হ্যাঁ 15-র বেশি লিখবে এবং 22 বা 20, 22-23-এর বেশিও লিখবে না, আর 15-র বেশি লিখবে, অর্থাৎ 20-র মধ্যেই লিখবে। পাশাপাশি 2-1টি কম বেশি হতে পারে, অসম্ভব কিছু করো না, ঠিক আছে? তো চলো যাই প্রথম প্রশ্নে। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তপন তার বালক বয়সে কোনোদিন কোনো লেখককে স্বচক্ষে দেখেনি। কবি ও লেখকরা যে তা আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী, এ কথাই তপন জানত না। তাই সে যখন শুনল যে তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসোমশাই একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গিয়েছিল, অর্থাৎ বিস্ফারিত হয়েছিল। 2-2 অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তবে হ্যাঁ, এখানে উত্তরটি খুব ছোট আকারে লেখা আছে, তোমরা আগে পরে যোগ করে নিতে পারো। যেমন এইভাবে বলতে পারো, অসুখী একজন কবিতাটি যেটি অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ নবারুণ ভট্টাচার্য অনুদিত পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে কবির এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থ থেকে। এইভাবে বললে অর্থ সংখ্যা কিন্তু তোমাদের সমস্যা হয়ে দাঁড়াবে না। হারিয়ে যা কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? হারিয়ে যা কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ব্রহ্মমোহন মল্লিক জ্যামিতির বই পড়েছেন বলে জানিয়েছেন। আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কীভাবে ঘোষিত হয়েছিল? আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল অশুভ ধ্বনিতে। এই অশুভ ধ্বনিতেই আফ্রিকার কবিতায় দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল। আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হেমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? পায়ে পায়ে হেমানির বাঁধ বলতে কবি যা বুঝিয়েছেন, আমার এখানে এখানে পিডিএফে আসেনি, আমি মুখে বলে দিচ্ছি, একটু থেমে থেমে তোমরা লিখে নাও। পায়ে পায়ে হেমানির বাঁধ বলবে এইভাবে যে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হেমানির বাঁধ, এটা বলতে বুঝিয়েছেন যে প্রচণ্ড রকমের বাধা অতিক্রম করে থাকতে হচ্ছে পার্বত্য অঞ্চলের এই অসহায় মানুষগুলি, অর্থাৎ তাদের কাছে বাঁচার পথ খুব শক্ত, এটা বুঝিয়েছেন। এবার চলো যাই 3 নম্বর প্রশ্নে। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন তপনের ছোট মেসোমশাই। গল্পের প্রধান চরিত্র তপন ছোট বয়স থেকেই সে গল্প লিখতে খুব ভালোবাসে। তপনের বয়সের ছেলেমেয়েরা যেসব গল্প লিখতে পারে, যেমন রাজা রানীর গল্প, খুন জখমের গল্প প্রভৃতি, কিন্তু তপন তাদের ব্যতিক্রম। তপন লিখে ফেলল তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। লেখক মেশোর এ ব্যাপারটি বড়ই ভালো লাগে এবং তারপরই
তিনি আলোচ্য উক্তিটি করে বসেন, অর্থাৎ ওর হবে বলে বসেন। অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? উত্তর, কবি অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি মাথায় বছরগুলি পরপর পাথরের মতো নেমে এসেছিল, কারণ কবি তার প্রেমিকাকে বা তার প্রিয়তমা নারীকে জানাননি যে তিনি কখনোই আর ফিরে আসবেন না। কিন্তু জীবন তো আর থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে গেছে এবং ঘাস জন্মেছে রাস্তায়, এবং আস্তে আস্তে বছরগুলি পাথরের মতো হয়ে যেন নেমে আসছিল ওই মেয়েটির মাথার উপর। আমরা ভিখারি 12 মাস, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে শঙ্খ ঘোষ আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের দৈন্যদশার কথা তুলে ধরেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কথা বলেছেন। কবি বোঝাতে চেয়েছেন মানুষ নানা প্রতিকূলতা, যুগ, যন্ত্রণার ক্ষত নিয়ে বেঁচে আছেন। এই মানুষগুলির প্রকৃত ইতিহাস এর প্রতিফলন হয়নি, সেই মানুষগুলির নিষ্প্রভ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই কবি আলোচ্য লাইনটিতে অবহেলিত মানুষের কথা তুলে ধরেছেন। উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত, ধীরে ধীরে তা শান্ত হয়। সে সময়ে সব কটি মহাদেশ ছিল একটি ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ তাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং সশস্ত্র মহাদেশগুলি হিসেবে এখানে স্বতন্ত্র মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই বারবার বদলে স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষ, তখন স্রষ্টা বারবার তার সেই সৃষ্টিগুলিকে বিধ্বস্ত করছিলেন। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সেই আপিসের চিত্র লেখক কীভাবে উপস্থাপিত করেছেন। প্রাবন্ধিক শ্রীপান্ত জানিয়েছেন তিনি শ্রীপান্ত আছে এখানে পান্থ থ হয়ে পয়াকা দন্তে নয় হয়ে জানিয়েছেন তিনি লেখালেখির অফিসে কাজ করেন, কিন্তু কারো হাতে কলম নেই। সকলেই বসে থাকে এক চোখ আয়নার মতো কম্পিউটারের দিকে। কিবোর্ড দিয়ে প্রতিটি অক্ষর অনায়াসে লিখে ফেলেন। অফিসে কবি ছাড়া আর তেমন কেউই কলম ব্যবহার করেন না। কবির অফিসের প্রত্যেকেই লেখক, কিন্তু তাদের হাতে কলম নেই। এই প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। পত্রিকায় ছেপে বের হবে এরকম চমকপ্রদ ঘটনাটি তপনের এখানেও আগে উত্তর চলে এসেছিল প্রশ্নের আগে, আমি আবার ঠিক করে দিচ্ছি। দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসরণে, তা বুঝিয়ে দাও। উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের তপন তার লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছিল। মেশো গল্পটি পড়ে লেখার প্রশংসা করেন এবং গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে কথা দেন। তপনের লেখা গল্প একটি পত্রিকায় ছেপে বের হবে এরকম চমকপ্রদ ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছিল। তপন একজন অল্পবয়স্ক কিশোর। লেখকরা যে সাধারণত পৃথিবীর মানুষ তা বিশ্বাস করতো না। তার লেখক মেশোকে স্বচক্ষে দেখে তপনের সেই ভ্রান্ত ধারণা কেটে যায়। তারপর সে নিজেও গল্প লেখার উৎসাহ পায়। 3 তলা সিঁড়ি ঘরে বসে একটি আস্ত গল্প লিখে ফেলে। গল্পটি পড়ে তপনের মেশো লেখার প্রশংসা করেন এবং নিজের থেকে গল্পটি নিয়ে যান। অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় গল্প ছেপে বের হয়। এই ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। আই আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান কীভাবে ধ্বনিত হয়েছিল, কেন? আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্য সংকলন থেকে গৃহীত হয়েছে। আলোচ্য কবিতার প্রেক্ষাপট রয়েছে যুদ্ধ বিধ্বস্ত অসহায় মানুষের জীবন সংগ্রামের কথা। বিপদ তাদেরকে ঘিরে ফেলেছে। তাদের বাঁয়ে গিরিখাত, ডান দিকে ধস, মাথায় বোমারু বিমান এবং পথ চলতে বাধার সৃষ্টি করে হিমানির বাঁধ। এহেন বিপর্যয়ে বেঁচে আছে না মরে গেছে, এই রকম বিপদসংকুল পরিস্থিতিতে যা করা উচিত এরাও তাই করেছে। যে কজন বেঁচে আছে তারা দিনে কারো মাথা গোজার জায়গা নেই, কারণ যুদ্ধের ফলে তাদের ঘরের ছাউনি উড়ে গেছে।
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশুদের সব দেখে তারা ভাবে যে হয়তো তারাও এবার মরে যাবে। বাঁচার শেষ ইচ্ছেটুকু নিয়ে অসহায় মানুষজন একে অপরের হাত ধরে। বিশেষ পরিচিতিহীন এই সব মানুষের ইতিহাসে এরা ব্রাত্য, এদের কথা ভাবার মতো কেউ নেই। আবার চারিদিকে মৃত্যুর ছায়া দেখে এরা বুঝে উঠতে পারে না যে পৃথিবী আদৌ কি যা করা উচিত এরাও কি তাই করছে। যে কজন বেঁচে আছে তারা একে অপরের হাত ধরে সংঘবদ্ধভাবে বাঁচার শপথ নেয়। জীবন যখন সংকটাপন্ন তখন ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার জীবনের একমাত্র মন্ত্র হয়ে দাঁড়ায়। আলোচ্য কবিতাতেও দুবার সেই কথার পুনরাবৃত্তি ঘটেছে। আয়ারও বেঁধে বেঁধে থাকে, অতএব বিষয়বস্তু সঙ্গে সামঞ্জস্য রেখে এই কবিতার নামকরণ সার্থক, কথা বলাই যায়, নিঃসন্দেহে বলা যায়। দস্যুরা কীভাবে আফ্রিকা কবিতার চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার যে তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলি আফ্রিকাকে জাতির উদ্দেশ্যে আক্রমণ করেছিল তার উদ্দেশ্য আলোচ্য লাইনটি। আদিম আফ্রিকার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে। চিরচিহ্ন এর ঘটনা সাম্রাজ্যবাদী ইউরোপের শক্তি আফ্রিকার মানুষকে ক্রীতদাসে পরিণত করেছিল। ক্ষমতালোভী দল নির্মম অত্যাচার চালাতো আফ্রিকার আদিম মানুষের উপর। সেই সব তথাকথিত সভ্য মানুষের বর্বরতা আর অমানসিক অত্যাচারে ক্ষতবিক্ষত হলো আফ্রিকার মানুষ। তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হলো আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটামারা জুতার নিচে সেই বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন রূপে কালো ছাপ ফেলে রাখার আফ্রিকার অপমানিত ইতিহাসে। জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। বাংলা নামকরণ শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। জন্ম ইতিহাস। পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন, কিন্তু এর জন্ম ইতিহাস বেশ চমকপ্রদ। আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়েটারম্যান তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। চুক্তিপত্র সই। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন আরেকজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে কাগজে পড়ে গেল। ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী সইসাবুত শেষ করে চুক্তিপত্র পাকা করে গেছেন। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই ঘটনায় বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত করতেই হবে, অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত ঘুরতে হবে না। তারপরই আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। নবযুগের প্রতিষ্ঠাতা। দোয়াতের যুগের অবসান ঘটিয়ে কালক্রমে এই ফাউন্টেন পেন লেখালেখি নবযুগের প্রতিষ্ঠা ঘটালো। 5 নম্বর প্রশ্ন নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ হলো এক প্রকার, এখানে উত্তর হলো ঘ অব্যয়। বিভক্তি কখনোই লোপ হয় না কর্মকারকে। 5-3 নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো বঙ্গানুবাদ, এটি তোমরা সুন্দরভাবে লিখে নেবে। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। গৃহ হলো ছাত্রছাত্রীদের প্রথম বিদ্যালয় যেখানে শিশুরা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। হি শিজ হেয়ার্স অ্যান্ড বিগিনিংস টু লার্ন অ্যাট হোম। কী করে? সে শিখতে শুরু করে, দেখতে শুরু করে, শুনতে শুরু করে এই স্কুলে, ঘরের স্কুলেই, যেখানে শিশু। তারপরে পরে দেখো, ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। গৃহ হলো এমন এক স্থান যেখানে শিশুদের চরিত্র গঠন হয়, উন্নত মানের পরিবার, সৎ এবং সুস্থ মানুষও তৈরি হয়। এই ছিল তোমাদের মডেল টাস্ক 4-এর
প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের কাজে লাগবে। যদি লাগে তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। পরবর্তী উত্তরগুলি পেতে এবং আমাকে উৎসাহ দিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো এবং দেখতে থাকো চ্যানেল পূর্বাশা এডুকেয়ার। সকলকে ধন্যবাদ।